এস ব্লক মৌলসমূহ, ঠিক আছে। এস ব্লক মৌলসমূহের ওপর গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা ডিসকাস করবো আজকে। আমি কিন্তু বারবার বলছি পরীক্ষায় কিন্তু এখান থেকেই পড়বে, শিওর, একদম শিওর। তুমি খালি একটুখানি বুঝে নাও। প্রথম প্রশ্ন তোমরা খুলে দেখতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে গ্রুপ 1 ও 2 এর প্রথম মৌল লিথিয়াম ও বেরিলিয়াম পেয়েছো। এর ভৌত ও রাসায়নিক ধর্ম সংশ্লিষ্ট গ্রুপ দুটির অন্যান্য মৌলগুলির তুলনায় আলাদা। প্রথম কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা পি ব্লকের হেড মেম্বার যারা আছে প্রথম এলিমেন্ট, তারা রিমেনিং ওই সেম গ্রুপের রিমেনিং মেম্বারের থেকে ভৌত ধর্ম আলাদা দেখায়। এর কারণ হচ্ছে কয়েকটা পয়েন্ট। প্রথম হচ্ছে কি, যে মৌলগুলি, তুমি বলবে মৌলটি, কোন মৌলটি মানে কোনটা, হেডটা, রেসপেক্টিভ গ্রুপের হেডটা। মৌলটি আকার খুব ক্ষুদ্র, সদাকার থেকে ছোট। নাম্বার 2 কি, মৌলটির ইলেকট্রন এনথ্যালপি হাই, খুব বেশি, স্বাভাবিক, ছোট হলেই বেশি হবে। নাম্বার 3, মৌলটির ইলেকট্রোনেগেটিভিটি হাই, উপর থেকে নিচে নামলে ক্রমশ কমতে কমতে আসে, তো এটা তো কথা। নাম্বার 4 হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, মৌলটির ডি অরবিটাল অনুপস্থিত। মনে করে দেখো, প্রত্যেকটার হেড মৌলগুলোর এস ডি ব্লক নেই, কেন? সেকেন্ড পিরিয়ড, কি সেকেন্ড পিরিয়ড, তো 2 নম্বরে কী আছে, 2s2p, 2d নেই। যাই 3 নম্বরে চলে এলো পরের মৌলটা, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সব ডি পেয়ে যাচ্ছে। তাহলে এই 4টে কারণের জন্য তোমার প্রত্যেকটা গ্রুপের হেড মৌলটা অন্যান্য ওই গ্রুপের অন্যান্য মৌলের থেকে ব্যতিক্রম আচরণ করে, বোঝা গেল? তোমাকে এখানে বেরিলিয়াম লিথিয়াম বলেছে, নেক্সট গ্রুপ দিয়ে দিতে পারে, কিন্তু কোশ্চেন অ্যান্সার এই সেম 4টে পয়েন্ট। আচ্ছা, নেক্সট বলছে 2 নম্বর কোশ্চেন, দেখো, মৌলগুলির হাইড্রেটেড ব্যাসার্ধের ক্রম, হাইড্রেটেড ব্যাসার্ধের ক্রম, খালি বুঝে নাও, বারবার বলছি কিন্তু, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৌলগুলির হাইড্রেটেড ব্যাসার্ধের ক্রম, 2 নম্বর, হাইড্রেটেড ব্যাসার্ধের ক্রম। এদের ক্রমটা করতে বলেছে লিথিয়াম অ্যাকোয়াস, এরা বলে দিয়েছে লিথিয়াম অ্যাকোয়াস প্লাস, বলো কি আছে, গ্রেটার দেন সোডিয়াম অ্যাকোয়াস, গ্রেটার দেন পটাশিয়াম অ্যাকোয়াস, আর হচ্ছে কি প্লাস রুবিডিয়াম অ্যাকোয়াস আয়ন, গ্রেটার দেন সিজিয়াম অ্যাকোয়াস। ভালো করে অ্যান্সারটা ভালো করে শোনো। দেখো, হাইড্রেটেড ব্যাসার্ধের ক্রম, তার মানে আমি প্রথমে কী বললাম, হাইড্রেটেড ব্যাসার্ধ কাকে বলে? এই আয়নগুলো লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, কে প্লাস, আরবি প্লাস, যখন একে জলে দেবে তখন এই লিথিয়াম বলো বা যে কোনো ধাতু, এই যে LiNa, এই যে প্লাস, এ জলের অণু দ্বারা সারাউন্ডের হয়ে যাবে, ঠিক আছে, বুঝে গেল? তখন এই সারাউন্ডের হওয়ার পরে তার যে ব্যাসার্ধ, এটা হচ্ছে হাইড্রেটেড ব্যাসার্ধ। ওই জন্য হাইড্রেটেড ব্যাসার্ধকে মেনশন করতে হয়, সেই আয়নটা লিখে তার পাশে অ্যাকোয়াস, মানে জলে আছে ওটা, তবে হাইড্রেটেড হয়ে আছে, তারপরে প্লাস, শুধু Li প্লাস মানে আয়নটার ব্যাসার্ধ, হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ হলো না। এবার দেখো, তাহলে হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধের ক্রমটা এটা কেন? দেখো, উত্তরটা হচ্ছে যে আমরা জানি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম গ্রুপ 1-এর ওপর থেকে নিচের দিকে যাচ্ছি। তাহলে গ্রুপ 1-এর ওপর থেকে নিচে গেলে এই আয়নগুলো, শুধু আয়ন, লিথিয়াম আয়নের সাইজ লেস দেন সোডিয়াম আয়নের সাইজ, লেস দেন পটাশিয়াম আয়নের সাইজ, লেস দেন রুবিডিয়াম আয়নের সাইজ, লেস দেন সিজিয়াম আয়নের সাইজ, ঠিক না ভুল? তাহলে এই আয়নটা সব থেকে ছোট, যে আয়নটা সব থেকে ছোট তার উপরে চার্জের ঘনত্ব সব থেকে বেশি হবে, তার ফলে সেই আয়নটা অনেক বেশি জলের অণু দ্বারা হাইড্রেটেড হয়ে থাকবে।
আর যখন অনেক বেশি জলের অণু দ্বারা হাইড্রেটেড হবে তখন তার ব্যাসার্ধটাও বেড়ে যাবে। আর এর সাইজ বলে এর উপর চার্জের ঘনত্বটা কম, এ বেশি জলকে নিয়ে হাইড্রেট হতে পারবে না, তাই হাইড্রেটেড অবস্থায় ব্যাসার্ধটা কমে যাবে। কথাটা বোঝা গেল? তাহলে কী লিখব? লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে অগ্রসর হলে আয়নগুলির ব্যাসার্ধ ক্রমশ পায়, ফলে আয়নগুলির চার্জ ঘনত্ব ক্রমশ হ্রাস পায়। তাই লিথিয়ামের চার্জ ঘনত্ব সর্বাধিক বলে এ অধিক সংখ্যক জলের অণু দ্বারা হাইড্রেটেড অবস্থায় থাকে, তথা হাইড্রেটেড ব্যাসার্ধ উচ্চ হয়, আর এক্ষেত্রে নিম্ন হবে। বোঝা গেল? নেক্সট, তার মানে এখান থেকে আমি কি বুঝলাম? যে আয়নের সাইজ যত ছোট সেই আয়নটা তত বেশি হাইড্রেটেড হবে, তার হাইড্রেটেড ব্যাসার্ধ তত বেশি হবে। তাহলে আয়নের ব্যাসার্ধ ছোট হলে হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ বেশি হয়। ক্লিয়ার? তা তুমি লিখবে কি? আয়নের ব্যাসার্ধের ক্রমটা হচ্ছে নিম্নরূপ, অতএব হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ হচ্ছে এইটা। যখন হাইড্রেটেড আয়ন তখন কি অ্যাকোয়াস প্লাস, ঠিক আছে? কারণটা বলে দেবে। 3 নম্বর প্রশ্ন দেখো, জলীয় দ্রবণে নিম্নলিখিত ধাতুগুলির আয়নগুলির সচলতা, ভেরি ইম্পর্টেন্ট রিলেটিভ কোশ্চেন, ক্রমটা ব্যাখ্যা করতে বলেছে। কি সচলতার ক্রম বলেছে? Li প্লাস, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার Li প্লাস, বলো না কে কে আছে বলো, লেস দেন সোডিয়াম প্লাস, লেস দেন পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস। বলছে এগুলোর কি? 3 নম্বর কোশ্চেন, এগুলোর সচলতার ক্রম, এইটা ব্যাখ্যা করতে হবে। কি অবস্থায়? হাইড্রেটেড, জলীয় দ্রবণে। আর তুমি একটা কথা বলো, কে বেশি জোরে যাবে? সচল মানে বেশি জোরে যাবে। কে বেশি জোরে যাবে? মোটা মানুষ না রোগা মানুষ? রোগা। তাহলে এই লিথিয়াম আয়নটা সব থেকে সাইজ ছোট, তাহলে হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধ সব থেকে বড়, মোটা, তাহলে যেতে পারবে না বেশি জোরে, তাহলে এর সচলতা কম। তাহলে আমাকে ফার্স্ট বলতে হবে কি, এখানে আসতে হবে যে আয়নের সাইজ ছোট হওয়ায়, এর ঘনত্ব বেশি হওয়ায় চার্জের, এ অধিক পরিমাণে হাইড্রেটেড হবে, তাই হাইড্রেটেড আয়নগুলির ব্যাসার্ধের ক্রম হচ্ছে এইটা। আর হাইড্রেটেড আয়নের ব্যাসার্ধের যদি ক্রমটা এইটা সব থেকে বেশি হাইড্রেটেড হয়, তাহলে সচলতা সব থেকে কম হবে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, তাহলে কি সম্পর্কটা কী হলো? আয়নের আকার যত ছোট হবে তার হাইড্রেটেড ব্যাসার্ধ তত বেশি হবে, আর হাইড্রেটেড ব্যাসার্ধ যত বেশি হবে আয়নীয় সচলতা তত কম হবে। ক্লিয়ার? আমার এখান থেকে আগের প্রশ্নটা ছিল এর সঙ্গে রিলেশন, এখন ছিল এর সঙ্গে এর রিলেশন। আমি এইটা সম্পর্ক মনে রাখতে পারলে সব অ্যান্সারগুলো হবে। নেক্সট, ক্ষার ধাতুগুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন? 4 নম্বর কোশ্চেন, ক্ষার ধাতুগুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন? এটা কি বলবো? এটা আমরা বলবো ক্ষার ধাতুগুলো অত্যন্ত তীব্র তড়িৎ ধনাত্মক, তাই এটা সহজে বায়ুর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে অক্সাইড এবং কার্বনেটে পরিণত হয়ে যাবে, তাই এটা মুক্ত অবস্থায় পাওয়া যায় না। লেখা আছে? ক্লিয়ার? নেক্সট, পটাশিয়াম ও সিজিয়ামকে আলোক তড়িৎ কোষে মানে ফটো ইলেকট্রিক সেলে ব্যবহার করা হলেও লিথিয়ামকে ব্যবহার করা হয় না কেন? তাহলে কাকে ব্যবহার করা হলো? পটাশিয়াম ও সিজিয়ামকে, কিন্তু লিথিয়ামকে করা হয় না। তাহলে আমাকে কাকে করা হয় কাকে করা হয় না জানতে গেলে আমার ফান্ডাটা কী দেখতে হবে, যে করার নিয়মটা কি? ফটো ইলেকট্রিক সেল মানে কি? যেখানে লাইট ফেললে ইলেকট্রন বেরোবে। ফটো ইলেকট্রিক সেলে লাইট ফেললে ইলেকট্রন বেরিয়ে যাবে। এবার তুমি বলো যে ধাতুগুলো থেকে ইলেকট্রন সহজে বেরোবে কার? যার আয়নায়ন এনথালপি সব থেকে কম, অর্থাৎ যার সাইজ যত বড় তার বাইরের ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা দুর্বলভাবে আকর্ষিত থাকবে, তাতে লাইট ফেলে ইলেকট্রন বেরিয়ে যাবে। তা সাইজ বড় হলে তার ইলেকট্রন বেরোনো সহজ হবে। তাহলে এবার দেখো কি বলছে, লিথিয়ামের সাইজ সব থেকে ছোট, তাই বাইরের সেলের ইলেকট্রনগুলো খুব তীব্রভাবে আকর্ষিত থাকবে, লাইট ফেললে বেরোবে না। অপরপক্ষে সাইজ বড় যেগুলো আছে পটাশিয়াম এবং সিজিয়াম, এদের সাইজ বড় হওয়ার জন্য আউটার মোস্ট সেলের ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা দুর্বলভাবে আবদ্ধ, তাই এতে লাইট ফেললে সহজে ইলেকট্রন নির্গত হবে, তাই একে ফটো ইলেকট্রিক সেল ব্যবহার করা যায়। ক্লিয়ার? নেক্সট, মানে তুমি খালি দেখবে যে কোনো প্রশ্নের উত্তর বলতে গেলে তার কোন জায়গাটা হিট করতে হবে। সাপেক্ষেই বলবে, অবশ্যই সাপেক্ষে বলবে। নেক্সট হলো, সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে রাখা হয়
কিন্তু লিথিয়ামকে মোমের মধ্যে মুড়ে রাখা হয়। নেক্সট কোশ্চেন 6 নম্বরটা কী বললো? সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে রাখা হয় কিন্তু লিথিয়ামকে মোমের মধ্যে মুড়ে রাখা হয় কেন? দেখো, লিথিয়াম এবং সোডিয়াম দুটোই কিন্তু তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। মুক্ত অবস্থায় পাওয়া যাবে না, একটু আগে বললাম। বায়ুতে রাখলে অক্সিজেনের সঙ্গে এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে যথাক্রমে অক্সাইড এবং কার্বনেট হয়ে যাবে। কিন্তু যদি লিথিয়াম এবং সোডিয়ামকে আমি ইনট্যাক্ট রাখতে চাই বিক্রিয়া না করে, তাহলে তাকে বায়ুর সঙ্গে বিক্রিয়া করতে দেওয়া যাবে না। তাহলে কী করতে হবে? সোডিয়ামকে কেরোসিনে ডুবিয়ে রাখতে হয়। কেরোসিনে ডুবালে কি বায়ুর সঙ্গে কন্ট্যাক্ট থাকবে না, তাহলে সোডিয়ামটা অ্যাজ ইট ইজ সোডিয়াম হিসেবেই থাকবে, কোনো অক্সাইড বা কার্বনেট হবে না। তাই সোডিয়ামকে কেরোসিনের নিচে ডুবিয়ে সংরক্ষণ করা হয়। এবার লিথিয়ামকে মোমে কেন? লিথিয়ামকে মোমে রাখা হয় এই জন্যই, লিথিয়াম অত্যন্ত হালকা, জলে রাখলে বা কেরোসিনে রাখলে ভেসে যাবে। ভেসে গেলে সে জলের সঙ্গে কন্ট্যাক্টে এসে গেল। তাই লিথিয়ামকে কেরোসিনে রাখা হয় না বা জলে রাখা হয় না, ওকে মোমে মুড়িয়ে রাখা হয়। বুঝে গেল? প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, যে একে কেন জলে, একে কেন কেরোসিনে, একে কেন মোমে। প্রশ্নটা উত্তরটা হচ্ছে যে দুজনকেই বাইরে রাখা যাবে না। কেন? এরা কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যাবে। তাহলে একে কেন জলে, কেরোসিনে? কারণ এ কেরোসিনে ডুবতে পারে, ভারী বলে। আর লিথিয়াম ওপরে থাকে হালকা, এই কেরোসিন থাকলে ভেসে যাবে। আর ভেসে থাকলে আমার উদ্দেশ্য সলভ হলো না, সে বায়ুর কন্ট্যাক্টে চলে এলো, বিক্রিয়া করে যাবে। তাই একে মোমে রাখা হয়। নেক্সট, LiF জলে প্রায় অদ্রাব্য কিন্তু LiCl জলে ও অ্যাসিটনে উভয়টি দ্রাব্য। ভেরি ইম্পর্টেন্ট। LiF জলে অদ্রাব্য, প্রশ্নটা এভাবেও হতে পারত যে LiF জলে অদ্রাব্য কিন্তু LiCl জলে দ্রাব্য কেন? প্রশ্নটা এভাবে হতে পারত, কিন্তু প্রশ্নটা আর একটা স্টেপ বাড়িয়ে বলেছে LiF জলে অদ্রাব্য কিন্তু LiCl জল আর অ্যাসিটন উভয়ই দ্রাব্য। প্রশ্নটা জল আর অ্যাসিটন না, প্রশ্নটা হচ্ছে একটা জৈব দ্রাবকে দ্রাব্য, একটা অজৈব দ্রাবকে দ্রাব্য, মানে পোলার আর নন পোলারে। তাহলে দেখো, আমরা জানি কি যে লাইক রেকগনাইজেস দ্য লাইক, মানে যে যেমন সে তেমন দ্রাবকে দ্রবীভূত হবে। যদি আয়নীয় যৌগ হয় সে পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, অজৈব দ্রাবকে। আর যে সমযোজী যৌগ সে সমযোজী দ্রাবকে দ্রবীভূত হবে। তাহলে আমাকে দেখতে হবে কি বলছে, LiF জলে অদ্রাব্য, তার মানে জলটা যেহেতু পোলার, আর LiF যদি অদ্রাব্য হয় তাহলে নিশ্চয়ই LiF সমযোজী, তড়িৎযোজী নয়, আয়নীয় দ্রাব্য হয়। তাহলে জলে অদ্রাব্য মানে জল তো আয়নীয়, জলে অদ্রাব্য হচ্ছে LiF, মানে নিশ্চয়ই LiF আয়নীয় নয়, সমযোজী। সেটা দেখাতে হবে। কীভাবে দেখাবো? দেখো, LiF এর মধ্যে LiF এর মধ্যে Li প্লাস আর F মাইনাস, তাই তো? জলে অদ্রাব্য মানে Li প্লাস আয়নের আকার অত্যন্ত ছোট। একটু মনে করো ব্যাকে, মনে করো ও দিন, কোন দিন? যেদিন আমরা ফ্যালেন্স রুল পড়েছিলাম। যত ক্যাটায়নের আকার ছোট হবে তত তার অ্যানায়নকে পোলারাইজ করার প্রবণতা বেশি হবে। ছোট ক্যাটায়ন হলে অ্যানায়নের বাইরের ইলেকট্রন পরিমণ্ডলকে আকর্ষণ করে সে নিজের ইলেকট্রন পরিমণ্ডলে প্রবেশ করিয়ে নেবে। তখনই ইলেকট্রন শেয়ারিং বা সমযোজী চরিত্র শুরু হয়ে যায়। তাহলে সমযোজী চরিত্রের জন্য ক্যাটায়নের মোস্ট কন্ডিশন কি? সাইজ ছোট হতে হবে, তত তার পোলারাইজিং পাওয়ারটা হাই হবে, মানে ওর অ্যানায়নের ইলেকট্রন পরিমাণকে টেনে নিজের দিকে ঢুকিয়ে নেবে, তাহলে শেয়ারিং শুরু হয়ে গেল। অথবা অ্যানায়নের দিকে যদি তুমি ভাবো, তাহলে অ্যানায়নের আকার বড় হলেও সেটা ভালো। আয়নের আকার বড় হলে তার বাইরের ইলেকট্রন পরিমণ্ডলটা নিউক্লিয়াস দ্বারা দুর্বলভাবে আবদ্ধ থাকবে, তাহলে তার ইলেকট্রনকে টেনে নিজে ঢুকিয়ে নেওয়াটা ক্যাটায়নের পক্ষে সহজ হবে। তাহলে অ্যানায়নের আকার বড় হলে এবং ক্যাটায়নের আকার ছোট হলে সেটা কিন্তু সমযোজী চরিত্র দেখাবার চান্স বেশি থাকে। তাহলে এবার চলে আসো, LiF এর মধ্যে Li প্লাসের সাইজ ছোট। এই ক্যাটায়নে ছোট বলার জন্য সে ফ্লোরিনের বাইরের সেলের ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করে নিজের মধ্যে প্রবেশ করিয়ে LiF সমযোজী চরিত্র দেখাতে পারে। তাই LiF সমযোজী দ্রাবকেই দ্রাব্য হবে, জলে অদ্রাব্য হবে। কারণ কি আমরা জানি, সমযোজী চরিত্র যৌগ সমযোজী দ্রাবকেই দ্রাব্য। তাহলে কেন LiF জলে অদ্রাব্য বোঝা গেল? লিখতে হবে কিন্তু, না? নেক্সট প্রশ্ন বলছে LiCl কিন্তু জলে দ্রাব্য কেন? এটা Li ছোট আছে, আর Clটা সাইজ এফের থেকে বড়। তো অ্যানায়নের সাইজ বড় হলে কি হবে? বাইরের ইলেকট্রন পরিমণ্ডল নিউক্লিয়াস দ্বারা দুর্বলভাবে আবদ্ধ থাকবে। তাহলে এই ক্যাটায়নটা ওর নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রনকে টেনে ঢুকিয়ে নিতে পারবে। তাহলে কী হবে? সে সমযোজী চরিত্র দেখাবে তো। তাহলে সে কিসে দ্রাব্য হবে? জৈব দ্রাব্য হবে। ওই জন্য বলতে অ্যাসিডনেও দ্রাব্য বলেছে না? LiCl অ্যাসিডন দ্রাব্য মানে কি? তোমাকে বলতে হবে না অ্যাসিডন, বলতে হবে জৈব দ্রাব্য। অ্যাসিডন জৈব দ্রাবক তো, তাই জন্য LiCl সমযোজী চরিত্র দেখায় বলেও ও কিন্তু অ্যাসিডন দ্রাব্য।
তাহলে জলে কী করে দ্রাব্য হচ্ছে? এবার প্রশ্ন হচ্ছে জলজ দ্রাব্য বলছে, এখানকার উত্তর তুমি কীভাবে দেবে এবার বলো? তুমি তো বলে দিলে যে সমাজযুক্ত বেশি বলে তাকে তুমি তোকে অ্যাসিড দ্রাব্য করে দিলে, তাহলে এবার জলের দ্রাব্য কীভাবে দেখাবে? এনথ্যালপি দিয়ে। দেখো LiCl একটু বুঝে নাও, এটা তো LiCl Li প্লাস আর Cl মাইনাস, এটা তো আংশিক চরিত্র মানে আয়নীয় চরিত্র আছে, সমাজীয় চরিত্র আছে, আয়নীয় চরিত্র আছে। কোনো যৌগই পারফেক্ট সমাজীয় নয়, কোনো যৌগই পারফেক্ট আয়নীয় নয়, তাহলে এর আয়নীয় চরিত্র আছে। তাহলে আয়নীয় চরিত্র যখন আছে তাহলে এই ক্যাটায়ন এবং অ্যানায়নের তড়িতাকর্ষণ বল আছে, যে বলে এরা আয়নগুলো আবদ্ধ হয়ে আছে সেই বলটাকে কী বলে? ল্যাটিস এনার্জি। তো ল্যাটিস এনার্জি যার খুব বেশি, তার মানে আকর্ষণ বল, তাহলে সেই তার স্টেবিলিটি খুব বেশি হবে আকর্ষণ বলটা। তাহলে এ আকর্ষণ বলে আবদ্ধ হয়ে আছে ল্যাটিস এনার্জির জন্য, আর যখন একে জলে দেবে তখন এ ভাঙবে কেন? এই যে জলের অণুর আকর্ষণ বল একে টানছে ও মাইনাস, এপাশ থেকে ও মাইনাস একে টানছে, দিয়ে ল্যাটিস এনার্জিকে ভেঙে দিয়ে বের করে নিচ্ছে, সেই এনার্জিটা কী বলে? হাইড্রেশন এনার্জি। তাহলে কখন জলে দ্রাব্য হবে? যখন হাইড্রেশন এনার্জি গ্রেটার দেন ল্যাটিস এনার্জি, তখন সে ভেঙে দেবে, আকর্ষণ বলটা ভেঙে দিয়ে ওকে জল থেকে বার করে টেনে, মানে তারা আকর্ষণ বলটাকে বেরিয়ে নিয়ে জলে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাহলে যখন আমাকে জলের দ্রাব্য ব্যাখ্যা করতে হবে তখন আমি বলে দেবো যে LiCl এর হাইড্রেশন এনার্জি অবশ্যই ল্যাটিস এনার্জির থেকে গ্রেটার, তাই জলের দ্রাব্য। তোমাকে স্টেটমেন্ট দিয়ে দেবে, তুমি ব্যাখ্যাটা খালি করে দেবে। দেখলাম আমি কী বললাম? খুব সিম্পল। তোমায় কিন্তু এটা বলবে না, বলো তো এটা জলের দ্রাব্য কী দেবো, তোমার সেটা বলবে না, কারণ তুমি LiCl জলের দ্রাব্য তুমি পরিষ্কার বুঝে ফেলবে, সাইজ ছোটো ক্যাটায়ন, তাহলে ওকে আকর্ষণ করে ঢুকিয়ে নেবে, সমাজযুক্ত বেশি হবে, তাহলে সমাজযুক্তই দ্রাব্য হবে। কিন্তু যখন এই বলছে জলের দ্রাব্য, তখন তোমার অন্য কিছু ভাবতে হবে, তখন ভাবাটা তোমাদের কিছু নেই। তুমি কী বলবে? জলের দ্রাব্য হওয়ার কন্ডিশনটাই আমরা জানি, হাইড্রেশন এনার্জি বেশি পড়ে যাবে ল্যাটিস এনার্জির থেকে, তাহলে ট্রেনে জলে নিয়ে চলে আসবে, দ্রাব্য হবে। আর যদি হাইড্রেশন এনার্জি কম হয় ল্যাটিস এনার্জি, তাহলে ও ধরেই রাখবে, জলের আসতে দেবে না, তাহলে তখনও জলে অদ্রাব্য হবে। বুঝে গেল? তাহলে আমাকে জলে দেবো, বুঝতে পারলে কি পারলে না? নেক্সট, এই ব্যাখ্যাগুলো তোমার আমি কেন এই ব্যাখ্যাগুলো আমি ভিডিও করছি এই জন্যই, তোমার এগুলো মনে থাকবে না। যদি তুমি একবার দেখে নিতে পারো এই জাস্ট এই ফান্ডাটা, তোমার মনে পড়ে যাবে। নেক্সট দেখো, ক্ষার ধাতুগুলিকে বাতাসে রাখলে তাদের উপরিভাগ অস্বচ্ছ হয়ে যায়। কেন? ক্ষার ধাতুগুলোকে বাতাসে রাখলে, দ্যাট ইজ এম সমান ক্ষার ধাতু, লিথিয়াম লিনা করার সবচেয়ে ফরিয়াদ, এমকে যখন আমি জলে বায়ুতে রাখবো তখন বায়ুর প্রথমে ধরো বায়ুতে অক্সিজেন আছে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, করে কি হবে? M2O অক্সাইড হয়ে গেল। এটা কি ক্ষার ধাতুর অক্সাইড? এই অক্সাইডটা বায়ুর জলীয় বাষ্পকে আবার নেবে, নিয়ে এর হাইড্রক্সাইড হয়ে যাবে। এই হাইড্রক্সাইডটা আবার বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে ধাতুর কার্বনেট তৈরি হয়ে যাবে। হয়ে গেল, প্রথমে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া অক্সাইড হলো, সেই অক্সাইড জলের জলীয় বাষ্পের সঙ্গে নিয়ে হাইড্রক্সাইড হলো, সেই হাইড্রক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বনেট হয়ে গেল। এই কার্বনেটের স্তর উপরে পড়ে যায় বলে ধাতুগুলো অস্বচ্ছ হয়ে যায়। বুঝে গেল? বেশ, নেক্সট চলো। সোডিয়াম ধাতু, ভেরি ইম্পর্টেন্ট, সোডিয়াম ধাতু পারক্সাইড গঠন করে, কিন্তু লিথিয়াম ধাতু মনোক্সাইড গঠন করে গো। কি হবে? বলো, কে বলবে? লিথিয়াম ধাতু কি বললো? না, লিথিয়াম কই গেল? সোডিয়াম ধাতু পারক্সাইড গঠন করে, কিন্তু লিথিয়াম ধাতু মনোক্সাইড গঠন করে। বলো, কে বলবে? আগে বলো। পারক্সাইড আগে বলো। লিথিয়াম আর সোডিয়াম হয়েছে,
এদের আকার বাড়ছে, নিচের দিকে নামলে আকারটা বাড়বে তো, এর আকার বেশি তো। আচ্ছা এবার বলো লিথিয়াম মনোক্সাইড, মনোক্সাইডের সংকেত কি? ও ও বারে O2 মাইনাস, দেখো O2 মাইনাস, এটা কি? মনোক্সাইড। এগুলো ভালো করে জেনে নাও, মনোক্সাইড। আচ্ছা এবার পারক্সাইড কি হবে গো? O2 2 মাইনাস, আর একটা অক্সাইড আছে, সেটা কি? সুপার অক্সাইড। কি সেটা? O2 সিঙ্গেল মাইনাস। হলো? এইবার এর সাইজ যখন কনসিডার করবে, এর সাইজ সব থেকে বড়, এর সাইজ এর সাইজ সব থেকে ছোট, এর সাইজ বড়, এর সাইজ আরো বড়। বোঝা গেল না? কি বললাম? এটা সব থেকে ছোট, এটা তারপর বড়, এটা মনোক্সাইড, পারক্সাইড, এটা কি জানো? সুপার অক্সাইড। আমি ভালো করে শুনো, এখান থেকে নাম্বার অফ কোশ্চেন আসে বিভিন্নভাবে। তোমার মনে রাখতে হবে কি, O2 মাইনাসটা মনোক্সাইড বলে, O2 2 মাইনাসটাকে পারক্সাইড বলে, আর O2 সিঙ্গেল মাইনাসটা সুপার অক্সাইড বলে। আর সাইজের দিক দিয়ে বিচার করলে এটা সব থেকে ছোট সাইজ, এটা ক্রমশ বড়, এটা আরও বড়। এবার চলে এসো বেদ বাক্য। নিয়মটা কি আছে? ছোট ক্যাটায়নকে স্থায়িত্ব দেয় ছোট অ্যানায়ন, বড় ক্যাটায়নকে স্থায়িত্ব দেয় বড় অ্যানায়ন। দেখো আমি যদি ওপর থেকে নিচে নামি ক্ষার ধাতুগুলো, লি না করে রব সে, হলো? তাহলে এই সাইজ বাড়তে বাড়তে আসছে। কি বললাম? ছোট ক্যাটায়নকে স্থায়িত্ব দেয় ছোট অ্যানায়ন, তাহলে একে স্থায়িত্ব দেবে এটা, বড় ক্যাটায়নকে স্থায়িত্ব দেবে বড় অ্যানায়ন। তাহলে সোডিয়াম কি উৎপন্ন করবে? মনোক্সাইড। পটাশিয়াম কি উৎপন্ন করবে? পারক্সাইড। বাকিগুলো কি উৎপন্ন করবে? সুপার অক্সাইড, আরও বড় আকার, তাকে স্থায়িত্ব দেবে সব থেকে বড়টা। হ্যাঁ, তাহলে প্রশ্ন আসতে পারে, আজকে যখন প্রশ্ন এলো যে কেন লিথিয়াম মনোক্সাইড বানায়, কেন সোডিয়াম পারক্সাইড বানায়, প্রশ্ন আসতে পারে কেন সোডিয়াম পারক্সাইড বানায়, কেন পটাশিয়াম সুপার অক্সাইড বানায়। তুমিও একই কথা বলবে, ছোটো অ্যানায়নকে স্থায়িত্ব দেয় ছোট ক্যাটায়ন, বড় অ্যানায়নকে স্থায়িত্ব দেয় বড় ক্যাটায়ন। তাহলে সোডিয়ামের সাইজের তুলনায় পটাশিয়ামের সাইজ আরও বড়, তাই অপেক্ষাকৃত ছোট ক্যাটায়ন সোডিয়ামকে স্থায়িত্ব দেয় পারক্সাইড আয়ন, তাই সোডিয়াম পারক্সাইড উৎপন্ন হয়। এবং অপেক্ষাকৃত বড় ক্যাটায়ন পটাশিয়ামকে স্থায়িত্ব দেয় O2 মাইনাস, দ্যাট ইজ সুপার অক্সাইড, তাই পটাশিয়াম সুপার অক্সাইড। তাহলে এখান থেকে বিভিন্ন কোশ্চেন ঘুরিয়ে ফিরে যেতে পারে। তোমাকে এখন বললো এটা কেন মনোক্সাইড, এটা কেন পারক্সাইড। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে লিথিয়াম কেন পারক্সাইড দেয়, সোডিয়াম কেন লিথিয়াম কেন মনোক্সাইড দেয়, সোডিয়াম কেন পারক্সাইড দেয়, পটাশিয়াম কেন সুপার অক্সাইড দেয়, ইত্যাদি ইত্যাদি। সব কোশ্চেন কিন্তু এখান থেকে। নেক্সট বলো এবার কি আছে? LiCl সমযোজী, কোশ্চেন নাম্বার 13। LiCl সমযোজী কিন্তু NaCl আয়নীয়। প্রশ্নটা কি বললাম? LiCl সমযোজী, NaCl আয়নীয়। সমযোজী মানে কি? ফ্যাজান্স রুল ফলো করতে হবে, তবেই সমযোজী হয়েছে। তাহলে LiCl এর সমযোজী চরিত্র দেখাতে গেলে কি? NaCl, ওটাও Cl এটাও Cl, LiCl ও Cl, NaCl ও Cl। তাহলে অ্যানায়ন নিয়ে ব্যাখ্যা করা যাবে না, ক্যাটায়ন নিয়ে। তাহলে Li প্লাস অপেক্ষাকৃত আকারে সোডিয়াম প্লাসের থেকে ছোট ক্যাটায়ন। এই ছোট ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বড় ক্যাটায়ন Na প্লাসের থেকে বেশি। LiCl আর NaCl, এটা এটা। তাহলে কি হলো? অপেক্ষাকৃত ছোট ক্যাটায়ন Li প্লাস, অপেক্ষাকৃত বড় ক্যাটায়ন Na প্লাস, তাই অপেক্ষাকৃত ছোট ক্যাটায়ন Li প্লাসের ধ্রুবায়ন ক্ষমতা বড় ক্যাটায়ন Na প্লাসের থেকে বেশি, তাই Li প্লাস ক্লোরিনের বাইরের ইলেকট্রন পরিমণ্ডলকে নিজের ইলেকট্রন পরিমণ্ডলের মধ্যে প্রবেশ করিয়ে সমযোজী চরিত্র দেখাবে। কিন্তু Na প্লাস অপেক্ষাকৃত বড় ক্যাটায়ন হওয়ায়, ধ্রুবায়ন ক্ষমতা কম হওয়ায় এর সমযোজী চরিত্র কম, আয়নী চরিত্র বেশি। তো প্রশ্নটা কী ছিল এবার দেখো। এবার LiCl সমযোজী, তাই হয়ে গেল, তাই LiCl সমযোজী, NaCl তরিযোজী। কথাটা বোঝা গেল কি গেল না? পরিষ্কার? নেক্সট বলছে প্রদত্ত ক্ষার ধর্মের ক্রমটি ব্যাখ্যা করো। প্রদত্ত ক্ষার ধর্মের ক্রমটি কি আছে বলো তো? ক্ষার ধর্মের ক্রমটা
লিথিয়াম OH লেস দেন সোডিয়াম হাইড্রোক্সাইড লেস দেন পটাশিয়াম হাইড্রোক্সাইড লেস দেন রুবিডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার ধর্ম। তারপর সিজিয়াম, যাক ছেড়ে দাও, লাস্টেরটাও দিয়ে দাও, লেস দেন সিজিয়াম হাইড্রোক্সাইড। ক্ষার ধর্মের ক্রম বলো তো। আচ্ছা বলো না, কোনো এদের মধ্যে দ্রবণে ফেললে এরা ক্ষারীয় হয় কেন গো? ক্ষারীয় হওয়ার কারণটা কি? OH মাইনাস, অ্যাসিডের কারণ H প্লাস। তাহলে একে জলে দিলে OH মাইনাস হবে, তবে না এ ক্ষারীয় হবে। তাহলে এর ক্ষারকীয়তা কম, এর ক্ষারকীয়তা বেশি, মানে একে জলে দিলে যতগুলো OH মাইনাস দেয়, একে জলে দিলে বেশি OH মাইনাস দেয়, তবে বেশি ক্ষারীয়, ঠিক না? তাহলে আমাকে ব্যাখ্যা করতে হবে যে কেন একে দিলে জলে দিলে কম OH মাইনাস দেয় আর একে দিলে কেন বেশি মাইনাস দেয়। ঠিক আছে, ব্যাখ্যাটা এখানে এই জায়গায় দাঁড়ালো আমার। তাহলে কী হবে? এগুলো সব ক্ষার ধাতু, তাহলে প্রত্যেকটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি MOH হিসেবে। M ইজ ইকুয়াল টু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম। দেখো আমি যখন এমকে লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে যাচ্ছি, তখন এমের সাইজ ক্রমশ বাড়ছে, ধাতু সাইজ। এমের সাইজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বাইরের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরের দিকে চলে যাচ্ছে। তার ফলে বাইরের ইলেকট্রনটার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ কমছে। তার ফলে এই MOH বন্ধনটা এদিকে গেলে ক্রমশ দুর্বল হচ্ছে। কি এই বলটা যদি আকর্ষণ যদি OH বাইরের ইলেকট্রনটা যদি লুজলি হেল্ড থাকে তো ইজি বেরিয়ে যাবে OH মাইনাস। আর এই যদি বাইরের ইলেকট্রনটা টাইটলি থাকে, বাইরের ইলেকট্রনটা তো এর সঙ্গে শেয়ারিং আছে, তাহলে এ যদি লুজলি হেল্ড থাকে তাহলে এ সহজে বেরিয়ে যাবে ওটার ক্ষেত্রে, তাই না? তাহলে MOH বন্ধন লিথিয়াম OH থেকে CSOH এর দিকে গেলে ক্রমশ দুর্বল হতে থাকে। তাই MOH বন্ধন ভাঙার প্রবণতা LiOH থেকে CSOH এর দিকে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাই এর ক্ষারকীয়তা এদিকে ক্রমশ বাড়তে থাকে। বোঝা গেল না? গেল না? বলো না, বোঝা গেল? বোঝা যাবে, লেখার দায়িত্ব কিন্তু আমার না, পরীক্ষার হলে। নেক্সট কি বলছে? গলনাঙ্কের ক্রম নাকি আর আছে? ওকে, আয়নীয় চরিত্র একটা আছে, দেখি কি আছে বলো। আয়নীয় চরিত্রের ক্রম ব্যাখ্যা করো, কি আছে বলো? LiH লেস দেন, আচ্ছা এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। আয়নীয় চরিত্রের ক্রম ব্যাখ্যা করো। আমি লিখছি না, আয়নীয় চরিত্রের ক্রম LiH লেস দেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম। এটা হচ্ছে আয়নীয় চরিত্রের ক্রম। আয়নীয় চরিত্র, আয়নীয় চরিত্রের ক্রম প্রত্যেকটা H মাইনাস, প্রত্যেকটা H মাইনাস H মাইনাস H মাইনাস H মাইনাস, আর প্রত্যেকটা ধাতু প্লাস। তাহলে এগুলোকে আমি রিপ্রেজেন্ট করলাম MH, ঠিক আছে? তাহলে আয়নীয় চরিত্রের ক্রম দেখো, লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে গেলে ধাতুগুলোর আকার ক্রমশ বাড়ে। তার মানে লিথিয়াম ক্যাটায়ন হিসেবে সব থেকে ছোট, এবং লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে গেলে ক্যাটায়নের আকার ক্রমশ বাড়তে থাকে। তাহলে ক্যাটায়নের আকার বাড়লে কি হবে? এদের ধ্রুবায়ন ক্ষমতা ক্রমশ কমতে থাকে, তাই তো? ছোট ক্যাটায়ন বেশি ধ্রুবায়ন ক্ষমতা, তাহলে ক্যাটায়নের আকার বাড়ার সঙ্গে সঙ্গে ধ্রুবায়ন ক্ষমতা কমতে থাকে। তো ধ্রুবায়ন ক্ষমতা কমলে সমযোজী চরিত্র কমতে থাকবে। কি সমযোজী কমতে থাকবে, অর্থাৎ আয়নীয় চরিত্র বাড়তে থাকবে। তাহলে আয়নীয় চরিত্র সব থেকে বেশি কার হবে? এর হবে। তার ক্রমটা একটা লেস দেন লেস দেন লেস দেন লেস দেন লেস দেন, রাইট? ঠিক না ভুল? বলো নেক্সট কি আছে? গলনাঙ্কের ক্রম। এবার নেক্সট কোশ্চেন বলছে গলনাঙ্কের ক্রম কি কি আছে বলো তো? NF NaCl NaBr NaI, তাই তো? আর কি আছে আবার? আচ্ছা, 1 নম্বরটা হোক আগে। গলনাঙ্কের ক্রম বেদ বাক্যটা কি?
বলো। সমযোজী সমযোজী চরিত্র বাড়লে গলনাঙ্ক কি হবে? কমবে। সমাজ চরিত্র বাড়লে গলনাঙ্ক কমবে। তাহলে সমাজ চরিত্র হিসেব করি। সব তো ক্যাটায়নটা ফিক্সড, ক্যাটায়ন কোনো অংশ নেবে না। অ্যানায়নটা এফ মাইনাস সিএল মাইনাস বিআর মাইনাস আই মাইনাস। অ্যানায়নগুলো ক্রমশ সাইজ বড় হচ্ছে। অ্যানায়নের সাইজ বড় হলে ধ্রুবায়ন প্রবণতা বেশি হয়, কারণ বাইরের ইলেকট্রনটা আলগাভাবে আবদ্ধ হতে থাকে। তাহলে এই ক্যাটায়নটা সহজতাকে টেনে নিয়ে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়ে সমাজী চরিত্র দেখাতে শুরু করবে। তাহলে সমাজী চরিত্রের ক্রমটা কী হবে? এদিক থেকে এদিকে গেলে ক্রমশ বাড়বে। তাহলে সমাজী চরিত্র ক্রম যদি এদিক থেকে বাড়ে তাহলে গলনাঙ্কের ক্রমটা কমবে। কি তো সব থেকে বড় এটা হবে বেশি গলনাঙ্ক। ঠিক না ভুল? ঠিক তো? আরগুলো দরকার আছে? তাহলে ওই বেদ বাক্যটা মনে রাখতে হবে যে এইটা সময় চরিত্র বাড়বে গলনাঙ্ক কমবে, অর্থাৎ আয়নীয় চরিত্র বাড়লে গলনাঙ্ক বাড়ে। ঠিক আছে? ওরে বাবারে, বলো কি আছে? NaCl, KCl, RbCl, CsCl। ও এটা কি আবার কি? এটাও তো গলনাঙ্কের ক্রম। এত একই জিনিস। দেখো এটা কেন বলো তো? ওখানে বলো কি আছে, বলো এটা বলো না, বলো। NaCl, KCl, RbCl, CsCl। ওখানে অ্যানায়নটাকে আলাদা করেছেন, ক্যাটায়নটাকে আলাদা করেছে। এর অ্যানায়নটা ফিক্স রেখেছে, সোডিয়াম প্লাস, K প্লাস, Rb প্লাস, Cs প্লাস। বেদবাক্য কিন্তু এটাই, সময় চরিত্র বেশি হলে গলনাঙ্ক কমবে। তাহলে এর Na প্লাস সাইজ ক্রমশ কী হচ্ছে? বাড়ছে। সাইজ বাড়লে ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা কমে যায়। তাহলে ধ্রুবায়ন ক্ষমতা সব থেকে বেশি Na প্লাস। তাহলে এর সমযোজী চরিত্র সব থেকে Na প্লাসের সাইজ আকারটা হিসেব করো। আকারটা কি? Na প্লাস কী হবে? লেস দেন K প্লাস, লেস দেন Rb প্লাস, লেস দেন Cs প্লাস। এটা কি হলো? আকার। তাহলে যে যার আকার সব থেকে ছোট তার সময় চরিত্র বেশি। তাহলে সময় আকার যার ছোট হবে সেটা বেশি টেনে আকর্ষণ করে নিয়ে আসবে, সময় চরিত্র পারবে না। তো সময় চরিত্র ক্রমটা কী হবে তাহলে বলো? সমযোজী চরিত্রের ক্রম কী হবে বলো? NaCl, তাই তো? আকার সব থেকে ছোটো, তাহলে এর সময় চরিত্র সব থেকে বেশি। KCl, RbCl, CsCl। সময় চরিত্র বাড়লে গলনাঙ্ক কমে, তাহলে এটা কী হবে? গলনাঙ্কটা উল্টে যাবে। তো এটা কি? এটা উল্টে যাবে মানে কী হবে জানো? NaCl লেস দেন হওয়া উচিত তো, নাকি? দেখো তো কী আছে? NaCl গ্রেটার দেন আছে তো। বলো কী হবে তাহলে? এটা আমাদের কি ব্যাখ্যায় ভুল হচ্ছে? হিসেব করো, তোমরা নিজেরা হিসেব করো তো। Na প্লাসের সাইজ সব থেকে ছোট হলে এর সময় চরিত্র বেশি হবে। ঠিকই তো আছে। 16টা। তোমরা একটু হিসেব করো। এটাই তো হওয়া উচিত। ল্যাটিস এনথালপি বলতে হবে। কি বলবে বলো? তুমি আচ্ছা ধরো শোনো না, তুমি তো ব্যাখ্যা করতে পারলে না। পারলে কি? এই স্টেটমেন্ট তুমি ব্যাখ্যা করতে পারলে না, কিন্তু তোমাকে পরীক্ষায় পড়েছে তো ব্যাখ্যা দিতে হবে। কি করবে? কি করা যাবে? এখানে বলছে এটার গলনাঙ্ক বলেছে না, কি বলেছে? হ্যাঁ, এর গলনাঙ্ক ক্রম। তাহলে তোমাকে কি বলতে হবে বলো?
সমযোজী চরিত্র বাড়বে Na প্লাস, তাই তো? সমযোজী চরিত্র বাড়লে গলনাঙ্ক কম হওয়া উচিত ছিল, কিন্তু গলনাঙ্ক কম এর হলো না। এটা হলো না, ব্যতিক্রম থাকতে পারে, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে তোমাকে সেক্ষেত্রে কীভাবে ব্যাখ্যা দিতে হয় বলো? না, তোমাকে বলতে হবে ল্যাটিস এনার্জি দিতে হবে। তুমি বলবে NaCl থেকে KCl, RbCl, CSCl। Na প্লাসের সাইজ ছোট হওয়ার জন্য NaCl এর ল্যাটিস এনার্জি খুব বেশি হয়, কারণ যে ছোট ক্যাটায়ন সেই তো অ্যানায়নগুলোকে খুব টাইটলি ধরে থাকবে না, তার ল্যাটিস শক্তি খুব বেশি হবে। তাহলে ল্যাটিস শক্তিতে আসতে হবে এবার। তো ল্যাটিস শক্তি যদি খুব বেশি হয় NaCl এর, আর ল্যাটিস শক্তির ক্রম যদি NaCl এর সব থেকে, এটা যদি ক্রম হয় ল্যাটিস শক্তির ক্রম, তাহলে আয়নীয় চরিত্রের ক্রমটাও কিন্তু কী হবে? এটা হবে। ল্যাটিস শক্তি কার বিষয়? আয়নীয় চরিত্রের ল্যাটিস শক্তির বিষয় তো। তাহলে আয়নীয় চরিত্রের ক্রম যদি এটা হয়, তাহলে গলনাঙ্কের ক্রমটাও এটাই হবে। কারণ আয়নীয় চরিত্র বাড়লে কী হয়? সমযোজী চরিত্র বাড়লে কমে, কিন্তু আয়নীয় চরিত্র বাড়লে বাড়ে, তাই তো নাকি? সমযোজী চরিত্র বাড়লে গলনাঙ্ক কমে, তাহলে সমযোজী চরিত্র হ্রাস হলো নাকি? আয়নীয় চরিত্র যদি বাড়ে, তাহলে তোমার আয়নীয় চরিত্র বাড়াতে হবে। ব্যাখ্যাটা দেখো, তাহলে কী বলবে? NaCl এর সাইজ Na প্লাসের সব থেকে ছোটো হওয়ায়, তাহলে NaCl ল্যাটিসের ল্যাটিস শক্তি খুব বেশি হয় এগুলোর থেকে। তো ল্যাটিস শক্তি বেশি হলে এর আয়নের চরিত্র বেশি হবে, কারণ ল্যাটিস শক্তিকে আয়নীয় জরুরি ল্যাটিস বেশি হয়তো। মানে যেরকম প্রথম সেভাবে তোমার ব্যাখ্যা করতে হবে। তোমাকে যে ওই যে LiCl আর একটা কী বললাম, LiF আর LiCl, যদি তোমাকে জলের দ্রাব্য বলে ছেড়ে দিত, তাহলে তুমি LiFকে জলে অদ্রাব্য বলতে গিয়ে তুমি সমঞ্চ বেশি দেখালে, আর LiClকে জলে অদ্রাব্য দেখাতে গিয়ে ওকে তুমি কী করলে? LiCl জলে অদ্রাব্য, LiFটা জলে অদ্রাব্য, তার জন্য তুমি কী দেখ সমঞ্চ বেশি দেখালে। আর LiClকে জলে দ্রাব্য দেখাতে গিয়ে কী করলে? তুমি সমঞ্চ চরিত্রকে কম দেখালে, মানে ফ্যাশন দিয়ে। আবার যখন জৈবদ্রাব্য দ্রাব্য বলছে, তখন তোমাকে সমঞ্চ বেশি দেখাতে হবে আবার। মানে ব্যাখ্যাটা তোমাকে, উত্তরটা কিন্তু ওইভাবে দিতে হবে প্রশ্ন দেখে। তুমি চাইলে এটা লিখে নাও, তো এটা লিখে নাও খাতায়। প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেহেতু এটা ফলো করছে না নর্মাল রুল না, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে নাও। প্রশ্নটা লিখে নাও যে গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো। NaFটা তো খুব ইজিলি হয়ে গেল। NaCl, KCl, RbCl গ্রেটার দেন করো, CSCl গলনাঙ্কের ক্রম ব্যাখ্যা করো। হয়েছে? লেখো NaCl থেকে, উত্তর লিখছো তো? NaCl থেকে CSCl এর দিকে অগ্রসর হলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি দাগ দিয়ে দিলাম, ঠিক আছে? NaCl থেকে CSCl এর দিকে অগ্রসর হলে ধাতুর ক্যাটায়নের আকার ব্র্যাকেটে M প্লাস ক্রমশ বৃদ্ধি পায়, তাই NaCl থেকে CSCl এ যৌগগুলির ল্যাটিস এনথ্যালপি ক্রমশ হ্রাস পায়। CSCl এ যৌগগুলির ল্যাটিস এনথ্যালপি ক্রমশ হ্রাস পায়। তাই যৌগগুলির ল্যাটিস শক্তি হ্রাস পাওয়ার কারণে আয়নীয় কেলাসের গলনাঙ্কও কমতে থাকে। দেখো, যেখানেই ব্যতিক্রম সেখানেই কোশ্চেন।
ওগুলো নর্মালি কিন্তু এক্সপ্লেন হয়ে গেল, এটা কিন্তু নর্মালি এক্সপ্লেনেশন পেলাম না, তার জন্য তোমাকে অন্য লাইন ধরতে হবে, কিন্তু এক্সপ্লেনেশন তোমাকে বার করতে হবে, তোমার হাতে সমস্ত অস্ত্র আছে। কি বললাম বলো? ল্যাটিস শক্তি হ্রাস পাওয়ার কারণে যৌগগুলির আয়নীয় কেলাসের গলনাঙ্কও ক্রমশ কমতে থাকে। হয়েছে? তাই গলনাঙ্কের ক্রম হলো বলে উত্তরটা লিখে দাও, দেখে দেখে। বলবো? বলো, লিখেছো? হয়েছে কি হয়নি? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলো 17 নম্বর। তাপের প্রভাবে Li2CO3 যৌগটি দ্রুত বিয়োজিত হয় অথচ Na2CO3 বিয়োজিত হয় না। খুব ইম্পর্টেন্ট, তাপীয় স্থায়িত্ব, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন বারবার আসে। এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা এতক্ষণ একবারও আসেনি, এবার ফার্স্ট এলো। কি বলছে বলো? Li2CO3 দ্রুত বিয়োজিত হয় অথচ Na2CO3 বিয়োজিত হয় না। Li2CO3 দ্রুত বিয়োজিত হয় কিন্তু Na2CO3 দ্রুত বিয়োজিত হয় না। ব্যাখ্যা করো। তার মানে তাপের প্রতিস্থায়িত্ব, ভেরি ইম্পর্টেন্ট। বেদ বাক্যটা শুনে রাখো, ফান্ডাটা কোথায় আছে দেখো। তাপ দিলে ভাঙবে। প্রথম কথা Li2CO3 Na2CO3, ঠিক আছে? যার আয়নীয় চরিত্র বেশি সেই তো প্লাস মাইনাস ক্যাটায়ন অ্যানায়নকে পরস্পর তীব্র আকর্ষণ বলে আবদ্ধ রাখে। তাহলে তাকে তাপ দিয়ে ভাঙতে আমার শক্তি বেশি লাগবে। যদি কেউ সমযোজী হয়, একটা ইলেকট্রন শেয়ার করে, তাকে তাপ দিয়ে ভাঙতে ইজি বন্ডটা ব্রেক করে যাবে। কিন্তু যারা তড়িতাকর্ষণ বলে আবদ্ধ হয়ে আছে, অর্থাৎ আয়নীয় যৌগগুলো, যারা আয়নীয় চরিত্র বেশি, তাদের ঘরে তাপে ভাঙতে অধিক তাপ লাগবে। তার মানে আরেকটা কথা ঘুরিয়ে বলবো কি, তাপীয় স্থায়িত্ব কার বেশি? আয়নীয় চরিত্র যার বেশি। তাপীয় স্থায়িত্ব মানে তাপের প্রতি সে স্টেবল থাকবে, সহজে ভাঙবে না, তাকে তাপীয় স্থায়িত্ব বলে। তো তাপীয় স্থায়িত্ব বেশি কার? যার আয়নীয় চরিত্র বেশি। তাহলে বলছে এ বিয়োজিত হয়, তাহলে দেখে নিই CO3-2 আর এটা Li প্লাস হয়ে আছে, ঠিক আছে, Na প্লাস। দেখো দুটোই কিন্তু অ্যানায়ন সেম, Li এবং Na প্লাস দুটো ক্যাটায়ন। ক্যাটায়ন তুলনা করলে Li প্লাসের আকার Na প্লাস আকার থেকে ছোট। ছোট ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা অনেক বেশি, তাই Li প্লাস ছোট ক্যাটায়ন হওয়ায় CO3 বড় অ্যানায়নটাকে বেশি পরিমাণে ধ্রুবীয়তা করার কারণে তার বাইরের ইলেকট্রনটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নেবে ছোট বলে। তাহলে সমযোজী চরিত্র কার বেশি হবে? Li2CO3। তাহলে আয়নীয় চরিত্র কার বেশি হবে? Na2CO3। তা আয়নীয় চরিত্র বেশি হলে তার তাপের প্রতি সহজে ভাঙবে না, স্থায়িত্ব বেশি হবে। বোঝা গেল না? তাপে সহজে ভাঙবে না মানেই তাপীয় স্থায়িত্ব বেশি। তাহলে তোমাকে যার তাপীয় স্থায়িত্ব বেশি বুঝতে হবে তার আয়নীয় চরিত্র বেশি, তোমাকে দেখাতে হবে তার আয়নীয় চরিত্র বেশি, মানে ফাইনাল সুবিধে ঢুকে রাখতে হবে। বোঝা গেল পয়েন্ট? নেক্সট, Li ও Mg এর রাসায়নিক ধর্মে সাদৃশ্যের কারণ আমরা সবাই ছোটবেলায় পড়েছি। Li ও Mg এর রাসায়নিক ধর্মের সাদৃশ্য কেন? Li ও Mg কর্ণ সম্পর্কে সম্পর্কিত, তাই তো? জানা আছে তো? লিথিয়াম আর ম্যাগনেসিয়াম কর্ণ সম্পর্কে সম্পর্কিত। কেন? যে লিথিয়ামের আয়নন বিভব এবং ম্যাগনেসিয়ামের আয়নন বিভব খুব উচ্চ। ফার্স্ট পয়েন্ট লিখে নেবে। উভয়ের আইপি হাই। 2 নম্বর, উভয়ের পারমাণবিক ব্যাসার্ধ ছোট। 3, উভয়ের তড়িৎ ঋণাত্মকতা, এটা বলতে হবে না। উভয়ের আইপি হাই, উভয়ের পারমাণবিক ব্যাসার্ধ ছোট, আর একটা বলতে পারো উভয়ের চার্জ রেডিয়াস রেশিও, চার্জ বাই রেডিয়াস অনুপাত
প্রায় সমান। এই তিনটে কারণের জন্য লিথিয়াম ও ম্যাগনেসিয়াম কর্ণ সম্পর্কে সম্পর্কিত, তাই এদের রাসায়নিক ধর্মে অনেক মিল পাওয়া যায়। ঠিক হলো? আর কি আছে বলো, ব্যাখ্যা করো। ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল ম্যাগনেসিয়াম গ্রেটার দেন সোডিয়াম, ফার্স্ট IE1। নেক্সট কোশ্চেন হচ্ছে IE1 কি আছে বলো না, IE1 mg গ্রেটার দেন Na, mg গ্রেটার দেন Na। আর কি বলছে IE2টা উল্টো, আর একটা বলছে এটা ছোটোবেলা পড়া, আইটা হচ্ছে mg লেস দেন Na। ঠিক আছে? আই মানে কি, আয়োনাইজেশন এনথালপি, তার মানে কি বাইরের ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে টেনে বার করতে যে শক্তি। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বেশি কেন? ম্যাগনেসিয়ামের বাইরে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, তাই তো, 1s2 2s2 2p6 3s2 হলো 2 4 10 12। দেখো এর বাইরের এস ইলেকট্রনটা পেয়ার্ড, হ্যাঁ। অপরপক্ষে সোডিয়াম 11, 1s2 2s2 2p6 3s1 আনপেয়ার্ড। এ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো হয়ে আছে, বাইরে দুটো, আর এর বাইরে একটা। এ সহজে ছেড়ে দিলে বরঞ্চ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাবে, তাহলে এর ফার্স্ট আয়োনাইজেশনটা খুব সহজে বার করে দেবে, কারণ নিষ্ক্রিয় সবাই হতে চায়। তাহলে এ সহজে এর আইটা কম হবে, ফার্স্ট আইটা এর বেশি হবে, তাই mg গ্রেটার দেন Na। প্রথম আইন নাকি প্রথম ইলেকট্রন বার করতে, প্রথম ইলেকট্রন বার করা সহজ কার এর ক্ষেত্রে, কারণ এ নিষ্ক্রিয় হয়ে নেই, ছাড়লে নিষ্ক্রিয় হবে, আর এ নিষ্ক্রিয় হয়ে আছে বাইরে দুটো হয়ে, তাহলে এ প্রথমটা বার করতে শক্তি বেশি লাগবে, তার ম্যাগনেসিয়াম ফার্স্ট আই বেশি হবে। এবার ফার্স্ট আই যখন হয়ে গেল তখন এ হয়ে গেল কি mg প্লাস হয়ে 3s1 হয়ে গেল, আর এর Na প্লাস হয়ে গিয়ে আর এখানে কিছু নেই, ফার্স্ট আই হয়ে গেল। বা যে সেকেন্ড, এখান থেকে সেকেন্ড বার করতে হবে, তো দ্বিতীয় আইটা এখান থেকে বার করতে হবে, সেকেন্ড ইলেকট্রন এখান থেকে বেরোবে, তো একটা বেরোবার পর তো সেই অবস্থা হয়ে আছে। এবার বার করলে সেটা সেকেন্ড আই হবে। সেকেন্ড আইটা দেখো এর ক্ষেত্রে কিন্তু অযুগ্ম আছে, এ নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস আর নেই, আর এ নিষ্ক্রিয় হয়ে আছে, তাহলে এর ক্ষেত্রে বার করা টাফ হবে। তাই সেকেন্ড আইয়ের ক্ষেত্রে সোডিয়াম প্লাস এর ইলেকট্রন সেকেন্ড আইটা বেশি হবে ম্যাগনেসিয়ামের থেকে, মানে ম্যাগনেসিয়ামের কম হয়ে থেকে। বোঝা গেল না? গেল না? দেখো বোঝা গেল। বাইরে একটা আছে তো সোডিয়ামের বাইরে Na প্লাস, এর বার করা টাফ তো, অনেক টাফ। হ্যাঁ, শক্তি দিলে সব হবে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে বিইও জলে অদ্রাব্য হলেও বিইও, নেক্সট কোশ্চেন বলো কি আছে বলো, বিইও জলে অদ্রাব্য, প্রায় অদ্রাব্য, আর কি BeSO4 জলে দ্রাব্য। সেকেন্ড আরেকটা পয়েন্ট হলো জলে দ্রাব্যতা, কী কী পেলাম? তাপীয় স্থায়িত্ব পেলাম, জলের দ্রাব্যতা পেলাম, আয়নীয় সচলতা পেলাম, অনেকগুলো আমরা জিনিস পেয়েছি পয়েন্ট। এই একটা পয়েন্ট, জলের দ্রাব্যতা একই কথা। কেন? লাইক রেকগনাইজেস দ্য লাইক, সমাজী চরিত্র যার বেশি সে সমাজী দ্রাবকে দ্রাব্য হবে, যার আয়নীয় চরিত্র বেশি সে আয়নীয় দ্রাবক তথা জল দ্রাব্য হবে। তাহলে এ জলের দ্রাব্য মানে আয়নীয় চরিত্র বেশি হবে, এ জলের অদ্রাব্য মানে সমাজী বেশি হবে, দেখাতে হবে। দেখে নাও উভয়ই B+2, এটা +2, আর এর ক্ষেত্রে O2-, আর এর ক্ষেত্রে SO4 2-। তাই তো? বলো জলে অদ্রাব্য, এটা জলে দ্রাব্য, কি হবে? এই এটা বি তো নেই, দেখো তো বি আছে কিনা, দুটোই বি আছে নাকি? হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে তো সমাজও তো বেশি হওয়ার কথা। ল্যাটিস এনথালপি দিয়ে বলতে হবে। তুমি এগুলোকে ব্যাখ্যা করার জন্য, আচ্ছা বলো তোমরা একটু ভাবো তো এটা কী হবে, তোমাদের মনে কী আসছে বলো। আমি আমার যেটা বলেছি সেই দিকে ব্যাখ্যা করা যাবে, আগে ভাবো তো। আগে তোমরা বলো হোঁচট খাচ্ছ কিনা, আগে বলো যে হ্যাঁ হোঁচট খাচ্ছি।
বলো না। স্যার তো বলেছে যে আমি যেটা বললাম একটু আগে, যে জলে দ্রাব্য হলে তার মানে সমাজত বেশি হবে। যদি সমাজ হিসেব করে দেখি, সমাজী চরিত্র যদি বেশি হয় তাহলে জলে অদ্রাব্য হবে, কারণ জল তো অসমাজী চরিত্র, মানে পোলার। দেখি, আচ্ছা এটা তো ক্যারায়ন সেম, অক্সিজেন 2- এসো4, সাইজ তো এর বড়। সাইজ যদি এর বড় হয় তাহলে এ বেশি পোলারাইজ হবে, ধ্রুবীয় এর বেশি হবে, আর ধ্রুবীয় বেশি হলে সময় চরিত্র এর বেশি হবে। সময় চরিত্র এর বেশি হলে তো জলে কম দ্রাব্য হওয়া উচিত, ঠিক না ভুল? হলো না, কেস খেলো না, তার মানে এখানে ফেল। আবার ভাবতে হবে, যেখানেই ব্যতিক্রম সেখানেই কোশ্চেন, বারবার বলছি। তাহলে এখানে এটা ফেল যুক্তি, তাহলে কি যুক্তি এখানে আনবো? জলের দ্রাব্যতা হলে এ জলে দ্রাব্য, এ জলে অদ্রাব্য, তার মানে জলের দ্রাব্যতার কেস ওই ল্যাটিস এনার্জি একটা আছে আর একটা হাইড্রোজেন এনার্জি আছে। এ জলের দ্রাব্য মানে এর হাইড্রোজেন বাড়াতে হবে আমাকে, কি ল্যাটিস এনার্জি থেকে। দেখো এখানে বলতে হবে যে B+2 উভয় ক্ষেত্রেই সেম, এসো 2- এর সাইজ বড়। সাইজ বড় হওয়ার জন্য এই বড় অ্যানায়ন আর ছোট ক্যাটায়নের মধ্যে প্যাকিং শক্তিটা কম, মানে যে ল্যাটিসটা তৈরি হবে, কারণ ছোটো ছোটোকে স্থায়িত্ব বড় বড়কে স্থায়িত্ব দেবে, প্যাকিং শক্তি কম, তার মানে ল্যাটিস এনার্জি কম। তাহলে যখনই একে জলে ফেলবে, জলের O- দিয়ে এ সারাউন্ডেড হয়ে একে টেনে বার করে নেবে, অর্থাৎ হাইড্রোজেন এনার্জি বেশি। বুঝে গেল না? একে জলে দ্রাব্য আমি ফ্যাজান্স রুল দিয়ে আনতে পারলাম না, কারণ ফ্যাজান্স রুল দিয়ে আসতে গেলে এর সময়যুক্ত বেশি হয়ে যাচ্ছে, সময়যুক্ত বেশি হলে জলের দ্রাব্যতা কম হয়ে যাবে, তাহলে আমাকে হাইড্রোজেন এনার্জিতে আসতে হবে। কারণ একটু আগে কী বললাম, যে কোনো যৌগ X+Y- এদের দুটো ফোর্স কাজ করে, একটা টাইটলি এদেরকে ধরে রাখার চেষ্টা করে, তাকে বলা হচ্ছে ল্যাটিস এনার্জি, আর একটা জলে যখন ফেলবো তখন এই জল দিয়ে আকর্ষণ করে টেনে বার করে নিয়ে চেষ্টা করে, তাকে বলে হাইড্রেশন এনার্জি। যখন ল্যাটিস এনার্জি যখন গ্রেটার দেন হাইড্রেশন এনার্জি হবে, তখন জলে অদ্রাব্য হবে, তখন ধরে আছে রাইটলি, বার করে দিচ্ছে না। আর যখন যখন হাইড্রেশন এনার্জিটা যখন গ্রেটার দেন ল্যাটিস এনার্জি হবে, তখন জলে দ্রাব্য হবে, কারণ এ টেনে বার করে নিচ্ছে। কি তাহলে এ জলে দ্রাব্য মানে এ জলে হাইড্রেশন এনার্জি বেশি। কেন বেশি হবে? একটা ছোট তার দিকে বড় থাকলে প্যাকিং শক্তিটা ভালো হবে না, ছোটোর সঙ্গে ছোটো হলে প্যাকিংটা ভালো হয়। প্যাকিং মানে কি? তাদের মধ্যে আয়নীয় বন্ধনটা। তাহলে এ ছোট এবং বড়োর জন্য এর প্যাকিং শক্তিটা, এই ল্যাটিসের প্যাকিং শক্তি, যে কোনো ল্যাটিসের প্যাকিং থাকে, প্লাস মাইনাস প্যাকিং থাকে, এর প্যাকিং এনার্জিটা কম, তাই এর ল্যাটিস এনার্জি কম। কিন্তু একে জলে দিলে এর হাইড্রেশন এনার্জি বেশি হওয়ায় এর হাইড্রেশন এনার্জি ল্যাটিস এনার্জিকে অতিক্রম করে যাচ্ছে, তাই এ জলে দ্রাব্য হয়ে যাচ্ছে। কথাটা বোঝা গেল না? লিখতে হবে কিন্তু, বারবার বলছি। আর এর ক্ষেত্রে কি, ছোটোকে স্থায়িত্ব দেয়, ল্যাটিস এনার্জি অত্যন্ত হয়, ল্যাটিস এনার্জি এতটা হয় যে হাইড্রোজেন এনার্জির থেকে বেশি, তাই জল একে টেনে বার করতে পারছে না, তাই এই জলে অদ্রাব্য। তোমার সামনে কিন্তু এবার তুমি যদি বলে, ধরো প্র্যাকটিক্যালি এই জলে দ্রাব্য বলে দিলে অদ্রাব্য, তুমি ফ্যাজান্স চলে যাবে। কি আমার কাছে সব আছে, আপনি কি বলবেন বলুন না, গোয়েন্দামিলের অস্ত্র সব রেডি আমার কাছে। বাস্তবিকই তাই, তোমাকে ব্যাখ্যা করতে হবে স্টেটমেন্ট দেখে। তোমাকে কখনো বলবে না বলো তো কে দ্রাব্য, সে নলেজ তোমার নেই। এগুলো প্র্যাকটিক্যালি মানে এক্সপিরিয়েন্স যেগুলো করা, সেগুলো অ্যান্সার দিয়েছে। তোমাকে সেই এক্সপিরিয়েন্সকে ব্যাখ্যা করার জন্য যুক্তি রেডি রাখতে হবে। আর এটা ইনঅর্গানিক পড়ার সার্থকতাটা এইখানে, বোঝা গেল? এই জন্যই এগুলো পড়তে হয়। আচ্ছা, এটা হয়ে গেল, মুছে দিলাম। নেক্সট, সেই বলে না সে একজন খোঁড়া একটা জাস্ট যোগ করছি, একটা খোঁড়া ছেলে অধিকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে একটা ভালো দুপাই ভালো যার, তার থেকে তুমি কি ব্যাখ্যা দেবে বলো? এটা কি সম্ভব? যার একটা পা খোঁড়া, সে অনেক বেশি দাঁড়িয়ে আছে দুপার থেকে, যাকে যখন বলেছে তাহলে তার কী বলবো? তার দুপাই যা শক্তি তার এক পায়ের থেকে বেশি কম আছে, ও দুপায়ের থেকে এক পায়ের শক্তি বেশি, বলতেই হবে আমাকে। হবে তো? সেরকম আমাকে ফ্যাক্ট দেখে স্টেটমেন্ট দিতে হবে, স্টেটমেন্ট থেকে ফ্যাক্ট আমাকে বলতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে যাই আমরা। আর কি আছে বলো না? বিএও অনেকগুলো আছে এখনো। চলো, বিএও জলে, এটা বললাম কি না, বিএও জলে দ্রাব্য। দেখো 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 দেখো, বিএও জলে কি গো? দ্রাব্য। আর কি অদ্রাব্য? BSO4 জলে
এ জলে অদ্রাব্য। আগে ফেলেন শুনে ঢুকি না, আগে ঢুকি কি বলে দেখি। এটা এটা সেম ক্যাটায়ন, 2 মাইনাস 2 মাইনাস। অক্সিজেনের থেকে এসে পর অবশ্যই সাইজ অনেক বড়, সাইজে বড়, ক্যাটায়ন সেম। তাহলে বড় অ্যানায়নকে বেশি পোলারাইজ হবে, বড় অ্যানায়ন তো বেশি পোলারাইজ হয়, তাহলে এ বেশি হবে ধ্রুবীয় হবে SO4 2 মাইনাসটা, যেহেতু সাইজে বড়, তাহলে বেশি ধ্রুবীয় হলে এর সময় চরিত্র বেশি হবে, সময় চরিত্র বেশি। এটা গেল, এখানেই শেষ। না দারুণ কোশ্চেন। তাহলে কি হলো, এটা এটা বোঝা গেল না, গেল না, বুঝতে পারলে? তাহলে তুমি কি বলবে, SO4 2 মাইনাস অ্যানায়নের সাইজ O2 মাইনাস অ্যানায়নের সাইজের থেকে বড় বলে SO4 2 মাইনাস সহজে ধ্রুবায়নযোগ্য O2 মাইনাস অপেক্ষা, তাই SO4 2 মাইনাস Ba প্লাস দ্বারা বেশি ধ্রুবীয় হয়ে সময় চরিত্র এর বেশি থাকে, তাই এর জলে, জল যেহেতু পোলার, তাই এ পোলার দ্রব্য দ্রাবিত হবে না, ও সময় চরিত্র দ্রব্যই দ্রাবিত হবে, তাই জলে অদ্রাব্য। নেক্সট, এইসব যেন লোককে দেখিয়ে না বলে স্যার তা গোজামিল দিয়ে কী পড়াশোনা করেছে, শেখাতে আরম্ভ করেছে। হ্যাঁ, হাইড্রেশন এনথ্যালপির ক্রমটি ব্যাখ্যা করো। হাইড্রেশন এনথ্যালপির ক্রম কি বলছে বলো? হাইড্রেশন এনথ্যালপির ক্রম B+2, Mg+2, Ca+2 আর Ba+2। হাইড্রেশন এনথ্যালপির ক্রম। হাইড্রেশন এনথ্যালপির ক্রম কার বেশি হবে বলো? বেরিয়াম বেটা মাঙ্গে কার স্কুটার বাপ, তাই তো? সাইজ ক্রমশ কোন দিকে যাচ্ছে গো? বাড়তে বাড়তে যাচ্ছে। সব থেকে ছোট সাইজ কার বলো? কি আছে বলো? B+2। এটা কি বলেছে? হাইড্রেশন এনথ্যালপি এর ক্রম কি বলেছে বলো? বেরিয়াম +2 গ্রেটার দেন মাঙ্গে কার স্কুটার বাপ। এটা হচ্ছে আমার এনথ্যালপিক ক্রম, হাইড্রেশন এনথ্যালপিক ক্রম। দেখো, এগুলো গ্রুপ থেকে যখন ওপর থেকে নিচের দিকে যাচ্ছি তখন আয়নের আকার বাড়ছে, তাহলে আকার যদি বাড়ে তাহলে কে বেশি হাইড্রেটেড হবে, ছোটটা না বড়টা? ছোটটা, একটু আগে পড়েছি আমরা, ঘনত্ব বেশি হয়, তাহলে সব থেকে বেশি হাইড্রেটেড কে হবে? বি। তো যে বেশি হাইড্রেটেড হবে তারই তো হাইড্রেশন এনথ্যালপিটা বাড়বে, কারণ কি জল দ্বারা সারাউন্ডেড হওয়ার পর যে শক্তি রিলিজ হবে সেটা হাইড্রেশন এনার্জি, তো যে বেশি জল দ্বারা সারাউন্ডেড হবে সেই তো বেশি শক্তি রিলিজ করবে। বোঝা গেল না? তাহলে কি বলবো, বেরিলিয়াম থেকে বেরিয়ামের দিকে অগ্রসর হলে ক্যাটায়নগুলোর আকার বৃদ্ধি পায় তথা ক্যাটায়নগুলোর আধানের ঘনত্ব হ্রাস পায়, তার ফলে বেরিলিয়াম থেকে বেরিয়ামের দিকে গেলে হাইড্রেশনের মাত্রা ক্রমশ কমতে থাকে তথা হাইড্রেশন এনথ্যালপিও ক্রমশ কমতে থাকে, তাই ক্রমটি হলো এই। নেক্সট, গ্রুপ 2 ধাতুগুলির হাইড্রেটেড আয়নগুলির সচলতা ও পরিবাহিতা গ্রুপের ওপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায়। গ্রুপ 2টা আগে লিখে নিই, বেটা মাঙ্গে কার স্কুটার বাপে ছেড়ে দিলাম, বলছে সবই +2 হয়ে আছে গ্রুপ 2 যখন, তাই তো নাকি? এটা কি বলছে? গ্রুপ 2 হাইড্রেটেড আয়নগুলির সচলতা বৃদ্ধি পায়, সচলতা ক্রমশ এদের সচলতা ক্রমশ নিচের দিকে নামলে বাড়ে, এটা বলছে। কেন? সাইজ ছোট, সাইজ ক্রমশ বাড়তে বাড়তে যাচ্ছে, তাহলে হাইড্রেশনের মাত্রাও ক্রমশ কমতে কমতে যাচ্ছে, হাইড্রেশনের মাত্রা কমলে এদের হাইড্রেটেড ব্যাসার্ধও ক্রমশ কমতে কমতে যাচ্ছে, হাইড্রেটেড ব্যাসার্ধ, তাহলে সচলতাও বাড়তে বাড়তে যাচ্ছে। जो छोटा নাকি কি জানো, जो छोटा ও মোটা হাইড্রেশনের পরে, তাই তো? আর जो মোটা ও তো চলতে পারবে না, তাহলে সচলতা বাড়তে বাড়তে যাচ্ছে। ঠিক আছে,
বেশ বেশ বেশ, এবার এবার ক্ষারকীয় চরিত্রের ক্রম গো। ক্ষারকীয় চরিত্রের ক্রম BOH হোল টু, এটা মনে হয় হলো কি একবার? হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে হলো। মনে হচ্ছে যেন হলো। ক্ষারকীয় চরিত্র ব্যাখ্যা করো, কি আছে বলো তো? OH হোল টু লেস দেন হোল টু ডট ডট, বলো ডট 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 লেস দেন ডট ডট। কারণ মাঝেরগুলো রেখেছে আর কি, ঠিক আছে? তাহলে এই ক্ষারকীয় চরিত্র বলো না, ক্ষারকীয় মানে কি? যে কার কে বেশি ক্ষার, যে বেশি OH মাইনাস দেবে। আর কে বেশি OH মাইনাস দেবে? যার MOH বন্ধন দুর্বল। প্রতিটা তো MOH হোল টু, তাই তো? তো যার এই বন্ধনটা দুর্বল সে সহজেই OH মাইনাস দেবে, ঠিক না? বুঝতে পারছো না? তাহলে এই এমটা কি? একবার এ একবার এ একবার এ সব হয়ে যাচ্ছে তো। তাহলে MOH বন্ধন যার দুর্বল, সেই MOH বন্ধনটা সহজে ভেঙে গিয়ে জলীয় দ্রবণে OH মাইনাস দিয়ে ক্ষারকীয়তা বাড়ায়। আর যার OH বন্ধন শক্তিশালী, সেই OH বন্ধন ভাঙবে না, তার OH মাইনাস জলে যাবে না, সে ক্ষারকীয়তা দেখাবে না। তাহলে MOH বন্ধনের দুর্বলতা দেখতে হবে। আর MOH বন্ধন কার দুর্বল হবে? যে MOH এর বন্ধনের বন্ড লেন্থ বেশি হবে সেটা দুর্বল হবে। আর কার বন্ড লেন্থ বেশি হবে? যার সাইজটা বড় এর, তার বন্ড লেন্থটা বাড়বে। তাহলে এখানে বেরিলিয়াম থেকে বেরিয়ামের দিকে গেলে ধাতুগুলোর আকার ক্রমশ বাড়ছে। ধাতুগুলোর আকার বাড়লে MOH বন্ধনের বন্ধন দূরত্বটাও বাড়ছে ওদিকে গেলে। তাহলে বন্ধন শক্তিটা ক্রমশ ওদিকে গেলে কমছে। MOH বন্ধন শক্তি কমে গেলে MOH বন্ধনটা ভাঙার প্রবণতা বেড়ে যাচ্ছে। তাহলে ক্ষারকীয়তা বেড়ে যাচ্ছে। সব থেকে বেশি হচ্ছে এর, বলো কি বুঝলে না? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ফেজাংশুল দিয়ে এটা হবে। তুমি যদি ফেজাংশুল দিয়ে বলতে চাও ক্ষারকীয়তা আমি ফেজাংশুল কী করে আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হবে। তুমি যদি আচ্ছা ফেজাংশুল দেখো, এটা সাইজ ছোটো B+2 Mg+2, সাইজ বাড়ছে। আনায়নটা সব ক্ষেত্রে সেম OH মাইনাস। তাহলে সাইজ ছোটো মানে এ সময় চরিত্র বেশি, তাহলে আয়নের চরিত্র ক্রমশ বাড়ছে। তো আয়নের চরিত্র বাড়লে মানে সহজেই সে আয়নিত হবে। তাহলে আয়নিত হলে স্যার OH মাইনাস সহজে রিলিজ হবে। একই কথা, চলবে। নেক্সট কি আছে বলো? জলের দ্রাব্যতার প্রদত্ত ক্রমটি, BOH হোল টু লেস দেন, এই ক্রমটাই আছে, তাই তো? জলের দ্রাব্যতা দেখো, ফেজাংশুল আসছে কি দেখো না, ওই লাইন ধরতে হবে। জলের দ্রাব্যতা যদি ক্রম এটা হয়, সব থেকে বেশি দ্রাব্য কে? এটা হচ্ছে, তাই তো? তাহলে এ বেশি দ্রাব্য হচ্ছে মানে ক্যাটায়নের সাইজ ক্রমশ বাড়ছে। ক্যাটায়নের সাইজ বাড়লে সম্বন্ধী চরিত্র কমছে, তাই তো নাকি? ক্যাটায়নের সাইজ বাড়লে আয়নীয় চরিত্র বাড়ছে। তো সব থেকে বেশি আয়নীয় এ হচ্ছে, সব থেকে বেশি আয়নীয় হলে তাহলে এ সব থেকে বেশি আয়নীয় যৌগে দ্রবীভূত হবে দ্রাবকে। তাহলে জলের দ্রাব্যতা সব থেকে বেশি হবে এর ক্ষেত্রে। ওকে, নো প্রবলেম, চলে আসবে। বুঝতে পারলে না? ঠিক আছে না? কি বলো আমাকে বলো। কারণ ওটাও জল তো আয়নীয়, আয়নীয় যৌগ দ্রবীভূত হয়, দ্রাবকে দ্রবীভূত হয়। আর কি আছে গো? গ্রুপ 2 কার্বনেট ও সালফেটগুলি জলের দ্রাব্যতার ক্রম। গ্রুপ 2 কার্বনেট ও সালফেটগুলির জলের দ্রাব্যতার ক্রম যথাক্রমে, জলের দ্রাব্যতার ক্রম বলছি তো। বলো, তুমি বলো এবার, আমি আর পারছি না, এবার নিজে বলো, ব্যাখ্যা করো এবার কি কি বলছে। BCO3 লিখে নিয়ে যাবো, হ্যাঁ বলো না। জলের দ্রাব্যতার ক্রম বলছে গো, দ্রাব্যতা, জলের দ্রাব্যতা কি বলছে? BeCO3 গ্রেটার দেন
mg CO3 গ্রেটার দেন BaCO3, এটা ফেল করে যাবে। ক্যাটায়নের সাইজ বেড়ে গেল তো এখানে। এটা কারণে এটা যদি ক্যাটায়নের সাইজ বেড়ে যায়, তো ক্যাটায়নের সাইজ বেড়ে গেলে আয়নের যত বেশি হবে, তাই আয়নের যদি দ্রাব্যতা বেশি হওয়ার কথা। তোমাকে কি দুটো অপশন দিয়েছি না আমি? তাহলে তুমি কি বলবে? তাহলে ওই দিক দিয়ে এলো না, ঘুর দিয়ে আসতে হবে, অন্য রাস্তায়। চলো আসো, CO3 সাইজ বড় অ্যানায়নের, B+2 এর আয়ন সাইজের ছোট। বড় অ্যানায়ন বড় ক্যাটায়নকে স্থায়িত্ব দেয়, তাহলে বড় অ্যানায়ন ছোট ক্যাটায়নকে স্থায়িত্ব কম দেবে। বড় অ্যানায়ন বড় ক্যাটায়নকে স্থায়িত্ব বেশি দেবে, তাহলে BaCO3 থেকে BaCO3 দিয়ে গেলে স্থায়িত্ব ক্রমশ বাড়বে, ক্যাটায়নের অ্যানায়নের স্থায়িত্ব পরস্পর বেশি দেবে। তারপরে ল্যাটিস এনার্জি ক্রমশ বাড়তে বাড়তে যাবে। ল্যাটিস এনার্জি বাড়তে বাড়তে গেলে জলের দ্রাব্যতা কমতে কমতে যাবে, তাই তো নাকি? কোয়াইট ন্যাচারাল, দুটো ফ্যাক্টর, ল্যাটিস এনার্জি, হাইড্রোজেন এনার্জি। যেটা বেশি হবে সেটা সেদিকে যাবে। ল্যাটিস এনার্জি বেশি হলে জলের দ্রাব্য হবে, হাইড্রোজেন এনার্জি বেশি হলে জলে দ্রাব্য হবে। তাহলে আমার এখান থেকে এটা ছোট, এটা বড়, এটা CO3 সবসময় বড় বড় অ্যানায়ন। তাহলে এটা ছোট, এটা বড়, এটা বড় অপেক্ষাকৃত বড়, এটা বড়। তাহলে ছোটো ক্যাটায়ন বড় অ্যানায়নকে স্থায়িত্ব দেবে না, তাহলে এর ল্যাটিস এনার্জি কম হবে। আর এ বড় বড়কে স্থায়িত্ব দেবে, তাহলে এর ল্যাটিস এনার্জি বাড়বে। তাহলে এ পাশ থেকে এদিকে গেলে ল্যাটিস এনার্জি ক্রমশ বাড়ছে, তাহলে ল্যাটিস এনার্জি বাড়লে হাইড্রোজেন এনার্জিকে ওভারকাম করে যাচ্ছে, তাহলে জলের দ্রাব্যতাও ক্রমশ কমতে কমতে যাচ্ছে। লিখবে লিখবে, শুনে হবে না খালি। দুটো তো নিয়ম, হ্যাঁ, দ্রাব্যতার ক্ষেত্রে দুটো নিয়ম। এই জন্য ডিসকাস না করলে কোনো কিছু হয় না। BeSO4 কি আছে বলো? BeSO4 দ্রাব্যতা আরেকটা আছে, BeSO4 গ্রেটার দেন MgSO4 ডট ডট BeSO4। এটাও একই কথা হবে। কেন বলো তো? এই ক্যাটায়নটা সাইজে বড়, সাইজে যদি বড় হয়, তাহলে তুমি যদি ভ্যালেন্স রুলে যাও, এটা সাইজে ছোটো, সাইজে ছোটো হলে এর সময় চরিত্র বেশি হবে, সময় চরিত্র বেশি হলে দ্রাব্যতা তো জলে কম হওয়া উচিত, কিন্তু উল্টোটা হচ্ছে বেশি জলে দ্রাব্য, তাহলে এটা সামনে যাবো। SO4 2- তো অবশ্যই বড় বড় অ্যানায়ন, আর এটা ছোটো, এটা বড়, এটা বড় বাড়তে যাচ্ছে, তাহলে বড় অ্যানায়নকে সবথেকে বেশি স্থায়িত্ব দেবে Ba+2, কারণ বড় ক্যাটায়নকে বড় অ্যানায়নকে স্থায়িত্ব দেয় বড় ক্যাটায়ন। তাহলে SO4 2- বড় অ্যানায়ন হওয়ায় এই স্থায়িত্বের মাত্রা BeSO4 এর থেকে বেশি হবে, MgSO4 গ্রেটার দেন AbSO4, তাই তো? তাহলে ল্যাটিস এনার্জি ক্রমশ BeSO4 থেকে BaSO4 এর দিকে বাড়বে, তাহলে হাইড্রোজেন এনার্জি ক্রমশ কমতে কমতে যাবে, তাহলে জলের দ্রাব্যতা ক্রমশ কমতে কমতে যাবে। বুঝা যাচ্ছে? বোঝা যাবো সবই, লিখতে আমি পারবো না স্যার, যতই করেন। ভেরি 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 ইম্পর্টেন্ট, হাইড্রোলিথ। হাইড্রোলিথ কি? শোনো শোনো শোনো, কতক্ষণ লাগে শুনতে? তো শুনাইলে। হাইড্রোলিথ কি? ক্যালসিয়াম হাইড্রাইড। মনে রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন খুব আসে। হাইড্রোলিথ কাকে বলা হয়? হাইড্রোলিথ বলা হয় ক্যালসিয়াম হাইড্রাইড। হাইড্রাইড এর সংকেত হচ্ছে CaH2, Ca+2টা এই যে তলায় যাবে, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড বা হাইড্রোলিথ। কীভাবে তৈরি করা হয়? সিম্পল, ক্যালসিয়ামকে হাইড্রোজেন গ্যাস প্রবাহে উত্তপ্ত করলে ক্যালসিয়াম হাইড্রাইড হয়। কীভাবে তৈরি করা হয় প্রশ্নটাও আছে। ক্যালসিয়াম ধাতুকে হাইড্রোজেন গ্যাস প্রবাহে উত্তপ্ত করলে ক্যালসিয়াম হাইড্রাইড বা হাইড্রোলিথ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে Mg+2 আয়ন Na+ আয়নের থেকে বেশি হাইড্রেটেড। বাবা,
Ng+2 Na+ এর থেকে বেশি হাইড্রেটেড, কেউ কি বলতে পারবে আমাকে? হাইড্রেটেড মানে জল দ্বারা কার আকার বড় বলো? ম্যাগনেসিয়ামটা কোন কোন গ্রুপে আছে? আর সোডিয়ামটা? তাহলে আকার কার বড় হবে? তাহলে হাইড্রোজেনটা কার বেশি হবে? গ্রুপ 2 আছে ম্যাগনেসিয়াম। সেকেন্ড পিরিয়ড ভাবো, সোডিয়াম 11, 12, 13 এরকম করে আছে তো মৌলগুলো পর্যায় সারণীতে। তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়? আকার কমে। তাহলে কার আকার কম হলো? আকার কম হলে তাহলে কি হবে? প্রশ্নটা তাই আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে সাইজের একটা ফ্যাক্টর, তার থেকে আরও বড় ফ্যাক্টর হচ্ছে এর +2 আধান। এই জলকে আরও বেশি সারাউন্ডেড নেবে, জল তো OH- আর এটা +2 আধান। সাইজ তো ছোটোই 1 নম্বর, আধান ঘনত্বও অনেক বেশি, ডবল প্লাস। ওই জন্য এ জলের অণু দ্বারা বেশি হাইলাইট হবে। খুব নর্মাল কোশ্চেন, ঠিক আছে? BSO4 জলে অদ্রাব্য, BSO4 জলে অদ্রাব্য, BSO4 জলে দ্রাব্য না, কি বলছে দেখ? জলে দ্রাব্যতা কি বলছে গো? BSO4 জলে অদ্রাব্য আর BSO4 গেল গেল, কেস খেয়ে গেল। বিটা ছোট নাকি? বিটা বড়, কোনটা ছোট? বি ছোট, বেটা নিচে ওপরে আছে, মায়ের কার্সটা বাপ নিচে আছে। তাহলে ক্যাটায়নের সাইজ তুমি যদি দেখো তাহলে B+2টা সব থেকে ছোটো BA+2 অপেক্ষা। তাহলে B+ যদি ছোট হয় তো এই অ্যানায়নকে বেশি পোলারাইজ করবে, তাহলে এর সমাজী চরিত্র বেশি হবে, তাহলে জলের দ্রাব্যতা এর কমই হওয়া উচিত। বুঝতে পারো? যাবো? হ্যাঁ, এই যাও, বসে আছো কেন? তাহলে কি হলো? তুমি কি বলবে? B+2 এবং BA+2, B+2 এর আকার BA+2 এর থেকে ছোট হওয়ায় B+2 অপেক্ষাকৃত ছোট ক্যাটায়ন SO4 2- অপেক্ষাকৃত বড় ক্যাটায়নকে স্থায়িত্ব দিতে পারে না, তাই BSO4 এর মধ্যে ল্যাটিস এনার্জি BSO4 থেকে কম হয়। হয়ে গেল? তথা হাইড্রোজেন এনার্জি BSO4 এর থেকে BSO4 এর কম, মানে BSO4 হাইড্রোজেন এনার্জি কি হয়? ল্যাটিস এনার্জি কম হলো, আর এর ল্যাটিস এনার্জি বেশি হলো। তো ল্যাটিস এনার্জি বেশি হলে হাইড্রোজেন এনার্জি কম। আবার বলো, গোলমাল হচ্ছে। B+2 আকার ছোট, BA+2 আকার বড়। তাহলে ছোট ক্যাটায়ন বড় অ্যানায়নকে স্থায়িত্ব দিতে পারেনি, বড় ক্যাটায়ন বড় অ্যানায়নকে স্থায়িত্ব দিয়েছে, তার ফলে এর ল্যাটিস এনার্জি অত্যন্ত বেশি হয়েছে, তাই তো? তার ফলে জল অদ্রাব্য হয়েছে, হাইড্রোজেন এনার্জি কম, হাইড্রোজেন এনার্জি বেশি হলে কম, তাই জল অদ্রাব্য হবে। কারণ হাইড্রোজেন এনার্জি বেশি হচ্ছে, দ্রাব্য হবে। আসছি, হলো কি না? নেক্সট লাস্ট কোশ্চেন, বেরিয়াম হাইড্রাইডগুলিকে বাতাসে রাখলে ধোঁয়ার সৃষ্টি করে কেন? বেরিয়াম হ্যালাইডগুলোকে কেন? বেরিয়াম হ্যালাইডগুলিকে BeX2 বাতাসে রাখলে ধোঁয়া সৃষ্টি হয় কেন? প্রশ্নটা হচ্ছে এইটা। মনে রাখবে, বেরিয়াম হ্যালাইডকে বাতাসে রাখলে বেরিয়ামের মানে অক্সাইড উৎপন্ন হয়, আর কি হয়? হ্যালোজেন অ্যাসিড উৎপন্ন হয়। এই হ্যালোজেন অ্যাসিডটা HCl হতে পারে, যদি এটা BeCl2 নাও। হ্যালোজেন অ্যাসিড উৎপন্ন হয় যেগুলো গ্যাস এবং ধোঁয়ার আকারে বেরোয়। তাহলে কি হলো? কি বলবে? বেরিয়াম হ্যালাইডগুলি বায়ুর জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন হ্যালাইড গ্যাস উৎপন্ন করে, যা সাদা ধোঁয়ার আকারে দেখা যায়। এটা বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে BeOH এর হোল2 BeOH বেরিয়াম হাইড্রক্সাইড হবে। বেরিয়াম OH এর হোল2 হলে এটা তুমি ব্যালেন্স করার জন্য 2 দাও। হ্যাঁ, ব্যালেন্স তুমি করে নেবে, অসুবিধা নেই।
হয়ে গেল। তাহলে এটা হলো হলো ব্যাস হয়ে গেল, অল অ্যাবাউট। এই হলো আমাদের টোটাল এস ব্লক পড়া হয়ে গেল। এর বাইরে কোনো কোশ্চেন আমার মনে হয় আসবে না। আর তোমরা যাই আসুক এখান থেকে কোশ্চেন করবে, এটা করবে আর যে এমসিকিউ দেওয়া আছে সেগুলো করবে, ঠিক আছে? চলো।